আজ আমি আপনাদের জন্য একটি কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাতে রয়েছে রহস্য, সেই সাথে ভয়ানক কিছু ঘটনা। এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন তাহলে কাহিনীর দিকে এগোনো যাক। গল্প শুরু হয় একটা দ্বীপ দেখানোর মাধ্যমে, যেখানে একটি কণ্ঠ আমাদেরকে বলে যে সৃষ্টি শুরু থেকেই সৃষ্টি এবং সৃষ্টিকর্তা একসাথে মিলেমিশে থাকত। তবে এটা বেশি সময় চলতে পারেনি। খুব শীঘ্রই তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এক সময় তাদেরকে আলাদা হয়ে যেতে হয়। এরপর আমরা এক নতুন বিবাহিত দম্পতিকে দেখতে পাই, যারা কিনা বিয়ের ফটোশ্যুটের জন্য জঙ্গলে এসেছিল। ফটোগ্রাফার তাদের জঙ্গলের গল্প বলে। এই গল্পে সে বলে যে গড মনস্টারদের নরক থেকে আসা বন্ধ করতে তার 46টি সন্তানের মূর্তি বানিয়েছিল এবং এই মূর্তি দিয়েই সে নরকের দরজা বন্ধ করে দিয়েছিল। এই মূর্তিগুলোকে ডল হিউম্যান বলা হয়। এখানে তারা কথা বলতে বলতে হঠাৎই দুটি ডল হিউম্যানের মূর্তি দেখতে পায়, যে ব্যাপারটা ফটোগ্রাফার লক্ষ্য করে না, কেননা সে ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল। ওই স্বামী স্ত্রী মূর্তি দুটো দেখে এবং তারা কাছে যেতেই দেখতে পায় মূর্তি দুটো ফাটতে শুরু করেছে। ফাটলেই ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। ধোঁয়া সেই দম্পতির শরীরে প্রবেশ করে। এরপর মেয়েটির মুখ থেকে একটি পোকা বের হতে থাকে। ফটোগ্রাফার যখন পেছন ফিরে দেখে তখন তার নজর পড়ে ছেলেটির উপর, যার শরীর থেকে কাটার মতো কিছু একটা বেরিয়ে আসছে। ছেলেটি মনস্টারের মতো হয়ে যায় এবং ফটোগ্রাফারকে মারতে চলে আসে, কিন্তু তখনই তার শরীরে একটি তলোয়ার এসে প্রবেশ করে। তলোয়ারটি যে ছুঁড়েছিল তার সাথে আমাদের পরিচয় পরবর্তীতে হবে। আমরা একজন ফাদারকে দেখতে পাই, যে কিনা অবাক হয়ে একটি পোস্টার দেখছিল, যার ভেতর থেকে রক্ত বেরোচ্ছিল। এই ফাদার একজন জুনিয়র ফাদারকে ডেকে পাঠায়। জুনিয়র ফাদারের নাম হলো জন। সে তখন প্রসেস হওয়া একজন মহিলার চিকিৎসা করছিল। এমন হ্যান্ডসাম ফাদার হলে যে কোনো মেয়েই প্রসেস হতে চাইবে। যাই হোক, জন এখানে খুবই শান্ত স্বভাবের একজন লোক ছিল, যে কিনা খুব সহজেই ওই মহিলার এক্সোরসিজম শেষ করে, যেন এটা তার প্রতিদিনের কাজ। আর এরপর সে ফাদারের কাছে যায়। ফাদার তাকে পোস্টারটি দেখালে সে জিজ্ঞাসা করে যে পোস্টারে থাকা মহিলাটি কে। উত্তরে ফাদার বলে, অনেক আগে যখন সৃষ্টিকর্তা এবং শয়তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তখন পৃথিবীতে অনেক ঝামেলাও সৃষ্টি হয়েছিল এবং তা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য রক্ষাকর্তা হিসেবে একজন মহিলা পৃথিবীতে আসে। তবে সে তার কাজ সম্পূর্ণ করতে পারে না, তার আগেই সে মারা যায়। এত বছর পর এসেও ওই নারী আবারও পুনর্জন্ম হতে চলেছে। তার ভাগ্যই তাকে জিজু আইল্যান্ডে নিয়ে আসবে, যেখানে সে রক্ষাকর্তা হিসেবে কাজ শুরু করবে। ফাদার এখানে জনকে বলে নতুন রক্ষাকর্তা মেয়েটিকে সাহায্য করার জন্য, কেননা তাকে মারার জন্য অনেকেই আসবে, যারা কিনা সৃষ্টিকর্তার বিপক্ষে থেকে কাজ করে, অর্থাৎ ডিমন। যাই হোক, এখন পরবর্তী দৃশ্যে আমরা মিহু নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি পেন্টিং দেখিয়ে রিপোর্টারদের বলছিল যে তাদের দেহান হোটেলের প্রত্যেক কামরায় এরকম সব পেন্টিং থাকবে। আর এরপর আমরা মিহুকে তার সেক্রেটারির সাথে বসে ডিনার করতে দেখতে পাই, যেখানে তার আন্টি চলে আসে। তার আন্টি আসলে যে কিনা দেহান হোটেলের মালিক ছিল। সে মিহুকে জিজ্ঞাসা করে যে তার নিজের হোটেলের সম্পর্কে জানার জন্য তার পত্রিকা কেন পড়তে হলো। তখন মিহু বলে এই হোটেলের রিভিউ সবসময় নেগেটিভ থাকে, আর এটা পরিবর্তন করার জন্যই মিহু এখন কাজ করছে। তার আন্টি তাকে বলে যে তার হোটেল নিয়ে মিহুর এত চিন্তা করার কোনো দরকার নেই। মিহু বলে দেহান হোটেলের 40% এর মালিক দিহান গ্রুপ, আর 24% এর মালিক তার বাবা। সেই সাথে 17% হচ্ছে তার আন্টির এবং 18% মিহুর নিজের। তাই মিহুকে চিন্তা করতেই হবে। এসব শুনে মিহুর আন্টি রেগে মেগে সেখান থেকে চলে যায়। রাতে মিহু যখন গাড়িতে করে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই কিছু লোক ইচ্ছা করে তার গাড়ির সামনে এসে পড়ে এবং তাদের সাথে ঝগড়া করার চেষ্টা করে। মিহু নেমে এসে তাদের কাছে ক্ষমা চাইলেও তারা তাকে এবং তার সেক্রেটারিকে বিরক্ত করতে শুরু করে। সহ্য করতে না পেরে মিহু একজনকে তুলে আছাড় মারে, আর একজন লোক এটার ভিডিও করে ফেলে। এবং মিহু জানতো না যে তারা ইচ্ছা করে এমন কিছু করছে, যাতে করে এ ধরনের কোনো কিছু তারা ভিডিও করে নিতে পারে। তাদের উদ্দেশ্য সফল হয়। সে ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সবাই বলাবলি করে যে দেহান গ্রুপের সিইওর মেয়ে রাস্তাঘাটে মানুষকে মারধর করে। এ কারণেই দেহান গ্রুপের শেয়ার কমতে থাকে। মিহুর বাবা তার উপর প্রচণ্ড রেগে যায়। তাদের বাটলার মিস্টার চ্যান মিহুকে বলে যে সে যেন রিজাইন করে কিছু সময়ের জন্য কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে থাকে। সবকিছু শান্ত হলে সে আবারও ফিরে আসতে পারবে। মিস্টার চ্যান তাকে জিজু আইল্যান্ডে যাওয়ার কথা বলে। মিহু ব্যাপারটা মেনে নেয় এবং সে তার সেক্রেটারিকে নিয়ে জিজু আইল্যান্ডের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই সে এক অদ্ভুত শক্তি নিজের মধ্যে অনুভব করতে পারে। এর কারণ সে জানতো না,
এই শক্তি মিহুর সাথে সাথে জঙ্গলে থাকা এক মহিলাও অনুভব করে। মিহু যেহেতু এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে এই ব্যাপারটা এড়িয়ে যায় এবং পার্কিং লটে যায়। সেখানে সে বিয়ের কাপড় পরা এক মহিলাকে দেখতে পায়, যে কিনা জঙ্গলে টিউন হয়েছিল, অর্থাৎ মুভির প্রথমে দেখানো সেই কাপড়ের মধ্যে স্ত্রীটি। এখন ডেমন তাকে দেখে বলে তাহলে সেই ওই ব্যক্তি। এই কথা বলেই সে তার উপর আক্রমণ করতে আসে। মিহু দৌড়ে একটি ভ্যানের মধ্যে গিয়ে নিজেকে লক করে ফেলে। ডেমনটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর ঠিক তখনই বান সেখানে চলে আসে। বান সেই লোকটি যে কিনা প্রথম দৃশ্যে ওই কাফনের মধ্যে থেকে স্বামীকে মেরেছিল। বান এখানে বিদ্যুতের গতিতে ছুটে আসে এবং ওই ডিমনটিকে ভ্যান থেকে ফেলে দেয়। ডেমনটিকে মেরে বান খুব মনোযোগ দিয়ে মিহুকে দেখছিল, যেন সে কিছু একটা বোঝার চেষ্টা করছে। ওইদিকে মিহুর শরীর থেকেও ওই শক্তি আবারও বের হয়। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তার সেক্রেটারি তাকে জানায় তাকে পার্কিং লটে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে এবং ওই লোকের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি যে তাকে বাঁচিয়েছে। অন্যদিকে ওই সময় আমরা বানকে দেখতে পাই এক মহিলার সাথে দেখা করতে, যার নাম ছিল বেগজো। বেগজো সেই মহিলা যে কিনা মিহুর শরীরে ওই শক্তিকে জঙ্গল থেকে অনুভব করতে পেরেছিল। বেগজো বলে সে সম্ভবত এখনও পুরো সজাগ হয়নি, কারণ সে বানকে চিনতে পারেনি। বান জানায় শেষ ডেমন মিহুকে টার্গেট করেছে। এরপর আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে জিজু আইল্যান্ডের প্রত্যেকটি ঘরের মানুষজন মারা পড়ছিল। পুরো গ্রামের সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র একটি ছেলে ছাড়া। সেই ছেলেটিকে বেগজো একজন সাধুর কাছে নিয়ে যায়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে শেষ ডিমন পুরো গ্রামকে শেষ করে ফেলেছে। এখানে সাধু এবং ছেলেটি সহ অনেকগুলো বাচ্চাকে ডিমনকে মারার কাজে ব্যবহার করতে চায়। বেগজো তাকে মানা করে, কারণ এতে অনেক ঝুঁকি রয়েছে। কিন্তু সাধু তার কথা শুনে না, কারণ এছাড়া তাদের আর কোনো উপায় নেই। সাধু বাচ্চাদের নিয়ে একটি গুহায় যায়। সেখানে একটি ভয়ানক ডেমন বাঁধা ছিল। এখানে ওই সাধু ওই ডেমনের শরীরে তলোয়ার ঢুকিয়ে তার আগুনের মতো রক্ত বের করে আনে এবং এরপর সে বাচ্চাদের শরীরে সেই রক্ত প্রবেশ করিয়ে দেয়। পরদিন সকালে মাত্র 2টি বাচ্চা বাঁচতে পারে, বাকি সকলে মারা যায়। এই 2 বাচ্চার নাম সে রাখে বান এবং গুনতেন। এরা দুজনে ডেমন মারতে প্রস্তুত ছিল। তাদের শরীরে যেহেতু ডেমনের রক্ত প্রবেশ করেছিল, তাই তারা অর্ধেক মানুষ এবং অর্ধেক ডেমনে পরিণত হয়েছিল। এখন তাদের দুজনকে ডেমন মারার ট্রেনিং শুরু হয়। ওয়ানজু নামক একজন মেয়ে তাদের ট্রেনিংয়ে আসে। এখানে ওয়ানজুর সাথে বানের পরিচয় হয়। দৃশ্য চলে আসে বর্তমান সময়ে। মিহু জিজু আইল্যান্ডে দামরা নামক একটি জায়গায় এসেছিল এবং দামরার হাই স্কুলে চাকরি নিয়েছিল। এই হাই স্কুলেই তার এক পুরনো বান্ধবীর সাথে তার দেখা হয়, যার নাম হলো শচীন। শচীনের সাথে প্রথম দিন থেকেই তার বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। রাতের বেলা যখন মিহু বাড়ি ফিরে আসছিল, ঠিক তখনই তার বাবা তাকে কল করে এবং বলে সেদিনের ঘটনা সম্পর্কে সে বিস্তারিত খুঁজে বের করেছে। আর এই সম্পর্কে প্রমাণ হিসেবে সে মিহুকে কিছু ছবি পাঠায়, যার থেকে মিহু এটা জানতে পারে যে ওই দিন তার সেক্রেটারিও তার আন্টির সাথে হাত মিলিয়েছিল। সেও এসব কিছুর পিছনে ছিল। এতে করে মিহু খুবই কষ্ট পায়, কেননা সে তার সেক্রেটারিকে অনেক বিশ্বাস করত। এখানে তার সেক্রেটারিকে এমনটি করার কারণ জিজ্ঞাসা করে। তার সেক্রেটারি ওইখানে মন খারাপ করে ফেলে, কারণ সে না চাইতেও ওই কাজটি করে ফেলেছিল। মিহুর আন্টির চাপে পড়ে। মিহুকে এভাবে কষ্ট দিতে সেও চাইছিল না। এতে করে মিহু অনেক রেগে যায় এবং পায়ে হেঁটে সেখান থেকে রওনা দেয়। আর ঠিক তখনই মিহুর সেক্রেটারি শরীরে একরাশ কালো ধোঁয়া এসে প্রবেশ করে। এতে করে সে নিজেও ডেমনে পরিণত হতে শুরু করে। মিহু হাঁটছিল, হঠাৎ করে তার সামনে তার সেক্রেটারি চলে আসে এবং ভারী কণ্ঠে বলে যে সে এখান থেকে যেতে পারবে না। মিহু তার চোখ এবং হাতের আঙ্গুল দেখে ভয় পেয়ে যায়। তার বুঝতে আর বাকি থাকে না যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তার সেক্রেটারি নয়, বরং অন্য কেউ। সেক্রেটারি তার কলার চেপে ধরে, যার ফলে মিহু জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেখানে আলোর গতিতে বান চলে আসে। মুহূর্তের মধ্যে বান সেক্রেটারির হাত কেটে নেয়। মিহু সেখানে বেঁচে যায়। দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমরা দেখতে পাই ওয়ানজু চাবি এবং মোমবাতি নিয়ে সেই গুহায় এসেছিল, যেখানে গুনতেন এবং বানকে বেঁধে রাখা হতো। সে তাদেরকে বলে যে এখন কেউ আশেপাশে নেই, তারা চাইলে তার সাথে পালিয়ে যেতে পারবে। অর্থাৎ ওয়ানজু এখানে সাহায্য করতে চাইছিল সেখান থেকে পালাতে। সে বানের শেকল খুলতে শুরু করে। ঠিক তখন ওই বানের ভেতরে থাকা ডেমন জেগে ওঠে এবং বান ওয়ানজুকে কামড় দেয়। কিন্তু সে এতে করে রাগ করে না, বরং বানকে বোঝায় বাইরের দুনিয়াটা অনেক সুন্দর, সেখানে তারা ভালো থাকতে পারবে। আর তারা 3 জন সেখান থেকে বেরিয়ে যায়। সাধু এসে দেখতে পায় গুহায় কেউ নেই। সাধু বেগজোকে বোকাঝোকা করতে থাকে।
ঠিক তখনই সেখানে বান ওয়ানজুকে কাঁধে করে উপস্থিত হয়। ওয়ানজুর হাতের কামড়ের ক্ষত থেকে অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং বাধ্য হয়ে বান তাকে এখানে নিয়ে এসেছিল যাতে করে তারা ওয়ানজুকে বাঁচাতে পারে। আর এতে করে গুনতেন এবং বান আবারও ধরা পড়ে এবং তারা দুজনকেই পালিয়ে যাওয়ার অপরাধে বেশ মারধর করা হয়। ওয়ানজু এসে কাঁদতে কাঁদতে তাদেরকে বলে যে তার জন্যই এইসব কিছু হয়েছে, সে এখন ট্রেনিংয়ের জন্য চলে যাচ্ছে, তবে সে একদিন ফিরে আসবে এবং তখনই সে তাদেরকে বাঁচাবে, ততদিন যেন তারা হার না মানে। এ কথা বলেই ওয়ানজু সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য ফিরে আসে বর্তমানে। আমরা দেখতে পাই জন বাটলার চ্যানের কাছে এসেছে। জন প্রায় 10 বছর পর কোরিয়াতে এসেছিল শুধুমাত্র রক্ষাকর্তাকে সাহায্য করার জন্য। আমরা বাটলা চ্যানের কথায় জানতে পারি যে সে তার পুরো জীবনটা উৎসর্গ করেছে রক্ষাকর্তাকে সুরক্ষা দিয়ে রাখার জন্য। জন চ্যানকে একটি ভবিষ্যৎবাণীর কথা বলে, যেখানে বলা হয়েছে যে আরও একবার পৃথিবীতে ভালোর উপর খারাপ জিতে যাবে এবং তখন খারাপকে বিনাশ করার জন্য রক্ষাকর্তাকে প্রয়োজন হবে। তারা বুঝে গিয়েছিল যে মিহুই তাদের রক্ষাকর্তা, আর এই কারণেই তো বাটলার চ্যান ইচ্ছাকৃতভাবে মিহুকে জিজু আইল্যান্ডে পাঠিয়েছিল। জন জানায় সে মিহুকে সব কিছু থেকে বাঁচাবে এবং তার ভেতরে থাকা রক্ষাকর্তাকে জাগিয়ে তুলবে। তবে যেহেতু মিহু এখনও নিজের আসল পরিচয় জানে না, তাই তারা ঠিক করে যে আপাতত জনকে চ্যান পরিচয় করিয়ে দিবে নিজের আত্মীয় হিসেবে। অন্যদিকে বান সে ডেমনের কাছ থেকে মিহুকে বাঁচায় এবং তার চারপাশে সুরক্ষা চক্র তৈরি করে। এরপর সে ডিমনকে আঘাত করে পাথর বানিয়ে দেয়। তখন চ্যান পুলিশ নিয়ে সেখানে চলে আসে এবং বানও উধাও হয়ে যায়। পুলিশ মিহুর কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে তার সেক্রেটারি একজন ডিমনে পরিণত হয়েছিল। মিহু চ্যানকে বলে তার বাবাকে বলতে যে সে এখনই সিওলে ফিরে যেতে চায়। তবে চ্যান মিহুর বাবাকে এসবের কিছুই বলে না, তাই মিহু একাই এয়ারপোর্টের দিকে রওনা হয়। ওই মুহূর্তে আরও একটি ডেমন তার পিছু করতে শুরু করে এবং সিকিউরিটি গার্ডকে প্রসেস করে মিহুর পেছনে ধাওয়া করে। ওই সময় আরেকজন সিকিউরিটি গার্ড মিহুকে একটি ঘরে নিয়ে গিয়ে নিরাপদে বসায়। তাকে মিহুর নিরাপত্তার জন্য পাঠানো হয়েছিল। ঘরে ওই সিকিউরিটি গার্ডটি চলে আসলে তার লাল চোখ দেখে মিহু ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাইরে চলে যায় এবং একটি গাড়িতে লুকিয়ে পড়ে। ডিমন সেখানেও আসে। মিহু তখন গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবুও ডিমন তার পিছু ছাড়ে না। সে তার গাড়ির ছাদে উঠে যায় এবং তাকে মারার চেষ্টা চালিয়ে যায়। মিহু তাকে ছাদ থেকে ফেলে পিষে দেয় এবং গাড়ি থেকে পালিয়ে যায়। ডিমন তখনও তার পিছু ছুটতে থাকে। ডিমন তাকে মারতেই যাবে, তখনই বান আরেকবার এসে তাকে বাঁচিয়ে নেয়। সেই ডিমন পাথরে পরিণত হয় এবং মিহু জিজ্ঞাসা করে যে পাথরটি কি। বান বলে শেষ ডিমনরা যখন মারা যায় তখন তারা পাথরে পরিণত হয়। আর এরপর বান জিজ্ঞাসা করে মিহুর কি কিছুই মনে পড়ছে না। মিহু বলে সে কিসের কথা বলছে। বান সেখান থেকে চলে যেতে চায়, তবে মিহু তাকে থামায় এবং তাকে জিজ্ঞাসা করে তার সাথে এসব কি হচ্ছে, শেষ ডিমন মানেই বা কি। তখন বান বলে যে শেষ ডিমন অনেক আগে থেকেই পৃথিবীতে বাস করছে, তারা মানুষকে মারে এবং তার রূপ ধরে এই পৃথিবীতে বসবাস করে। মিহু জিজ্ঞাসা করে যে তারা তার পেছনে কেন পড়ে আছে। বান তখন বলে ওইসব তার ভাগ্য, তার মধ্যকার মানুষটি জেগে উঠলে তার সব কিছু মনে পড়ে যাবে। এই কথা শুনে মিহু অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই যে কিনা মৃত ডিমনদের শরীরের অংশ জোগাড় করছিল এবং তাদের সাথে কি হচ্ছে তা ভীষণে দেখছিল। এদিকে বান বেকজোর সাথে দেখা করে এবং বলে যে মিহু যদি সত্যি সত্যি ওয়ানজো হয়ে থাকে তাহলে তারা সাইন দেখে বুঝিয়ে যাবে। ওই সময় আমরা জনকে দেখতে পাই যে কিনা চ্যানের সাথে কথা বলছিল। সে চ্যানকে জিজ্ঞাসা করে যে কালো কোট পরা লোকটিকে চ্যান তাকে কখনো দেখেছে কিনা। চ্যান বলে যে সে প্রথম যখন জিজু আইল্যান্ডে এসেছিল তখন কালো কোট পরা লোকটিকে সে দেখেছিল। জন জিজ্ঞাসা করে এই লোকটি দেখতে কেমন। চ্যান তখন বলে তাকে দেখলে তার সমস্ত উত্তেজনা ভয়ে পরিণত হবে। এমন কথা শুনে জন বেশ অবাক হয়। ওই সময় মিহু নিজের শরীরে একটি দাগ দেখছিল এবং বানের কথা মনে পড়ছিল। তখন ওই চ্যান সেখানে আসলে মিহু তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে যেতে দেয়নি কেন। উত্তরে চ্যান জানায় যে সে যদি সিওলে ফিরে যায় তবে তার আন্টি আবারও তার পেছনে পড়ে যাবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে। চ্যান চলে গেলে মিহু আবারও একটি শব্দ শুনে আবারও ভয় পেয়ে যায়, আর এই ভয়ে সে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে সেখানে বান চলে আসে। মিহু জিজ্ঞাসা করে যে এখানে কোনো শেষ ডেমন এসেছিল কিনা। বান তখন একটি পাথর দেখিয়ে বলে যে এতক্ষণ ছিল, এখন আর নেই। মিহু তখন তাকে বলে এভাবে আর কতদিন সে পালিয়ে বাঁচবে। বান তো এমনিতেই তাকে বাঁচাচ্ছে, সেই সাথে সে যদি এখন মিহুর বডিগার্ড হয়ে যায় তাহলে মিহুর জন্য ব্যাপারটি খুবই ভালো হবে।
সে বানকে বডিগার্ড বানানোর জন্য একটি কন্ট্রাক্ট তৈরি করে এবং সেখানে সাইন করতে বলে। তবে বান ওই কন্ট্রাক্টে সাইন না করেই সেখান থেকে চলে যেতে চায়। মিহু তাকে থামায় এবং বলে যে তার ভয় লাগছে, বান যেন তাকে একা ফেলে না যায়। একথা বলেই সে খুব ঘুমের ঘরে ঢলে পড়ে যায়, কারণ সে একটু আগেই ঘুমের ওষুধ খেয়েছিল। এখানে বান তার শরীরে দাগটি দেখে ফেলে এবং কিছু একটা ভাবতে থাকে। পরদিন সকালে মিহু ঘুম থেকে উঠে দেখতে পায় যে বান কন্ট্রাক্টে সাইন করেছে। এতে করে সে প্রচণ্ড খুশি হয়ে যায়। অন্যদিকে বান একটি কবরের কাছে যায়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই ওয়ানজু তার কথা রেখেছিল। বড় হওয়ার পর সে আবারও বানের কাছে ফিরে এসেছিল, কিন্তু তখন বানের ভেতরে শয়তান জেগে যায়, যে কারণে সে নিজের হাতে ওয়ানজুকে মেরে ফেলে। অর্থাৎ ওয়ানজু যে কিনা রক্ষা করতে ছিল তার খুনি আর কেউ নয়, বরং বান নিজেই ছিল। অর্থাৎ আগের জন্মে মিহুকে বানই খুন করেছিল। এই ব্যাপারটা মিহু এখন পর্যন্ত জানতো না। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কিনা একটি মেয়েকে এক আত্মার গল্প শোনাচ্ছিল। বেঞ্জল নামের আত্মাকে যত অসহায় মহিলারা আছে তারা সবাই পুজো করত। বেঞ্জলের আত্মার সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি রেখে যদি বেঞ্জলের পুজো করা হয় তাহলে বেঞ্জল তার মনের ইচ্ছা পূরণ করে। তবে বিনিময়ে বেঞ্জলকে সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিতে হয়। মেয়েটি জিজ্ঞাসা করে বেঞ্জল কি এখনও আছে? বেগজো তাকে বলে আছে। যে বিশ্বাস করে তার জন্য বেঞ্জল আছে, আর যে বিশ্বাস করে না তার জন্য বেঞ্জল নেই। অন্যদিকে সেদিন মিহুর কাজের প্রথম দিন ছিল। সে চেনকে নিজের নতুন বডিগার্ডের ব্যাপারে জানায় এবং তার থাকার ব্যবস্থা করে দিতে বলে। চেনের এই ব্যাপারটা ভালো লাগে না, কেননা সে তো অলরেডি জনকে এনেছিল মিহুর সুরক্ষার জন্য। এই সময় মিহু আবার নিজে থেকে একজন বডিগার্ড এনেছে। এজন্য সে মিহুকে বলে যে তারা চাইলেই যাকে তাকে বিশ্বাস করতে পারে না। মিহু বলে বর্তমানে সে তার বডিগার্ডকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আর এরপর তারা মিহুর কাজের জায়গায় চলে যায়। এখানে মিহু বানকে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত একই স্থানে বসে থাকতে বলে। এতে করে বান অনেক রেগে যায় এবং তাকে বলে সে যেন আগামীতে তাকে কখনো অর্ডার না দেয়। সেই সাথে বানের কথার বাইরে সে যেন অন্য কোথাও না যায়। মিহু বলে সে তার স্বাভাবিক জীবনযাপনের জন্যই বানকে বডিগার্ড হিসেবে রেখেছে, তাই সে যেখানে খুশি সেখানে যেতে পারে। বান বলে তার যদি মরার ইচ্ছা হয় তাহলে সে যেখানে খুশি সেখানে যেতে পারে। মিহু এই কথার কোনো উত্তর না দিয়ে নিজের ক্লাসে চলে যায়, যেখানে বাচ্চারা তাকে একটুও পাত্তা দিচ্ছিল না। তারা যে যার মতো থাকছিল। ক্লাসের মাঝখানে গুঞ্জি নামক একজন মেয়ে উঠে চলে যায়। এই মেয়েটিকে আমরা বেগজোর সাথে দেখেছিলাম, যাকে কিনা বেগজো ওই আত্মার গল্প শোনাচ্ছিল। এখন ইয়নজি সরাসরি ক্লাস থেকে তার বান্ধবীর বাড়িতে যায়, যে কিনা অনেকদিন ধরে স্কুলে আসছিল না। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বান্ধবী প্রচণ্ড ভয় পেয়ে আছে, তার মুখে এবং হাতে আঘাতের চিহ্ন। সুরিনের বয়ফ্রেন্ড তাকে প্রায় এভাবেই নির্যাতন করত। তখন আমরা কিছুদিন আগের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে কোথাও একটা গিয়েছিল। সেখানে ছেলেটি তাকে আবারও অত্যাচার শুরু করে। তখন সুরিন সেটা রেকর্ড করে নেয়, কিন্তু তার বয়ফ্রেন্ড ব্যাপারটা জেনে যায় এবং দরজা বন্ধ করে তাকে মারতে থাকে। এই ঘটনার কথা মনে পড়তেই মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন ইয়নজি বলে তাদের উচিত পুলিশ বা বড় কাউকে সবটা খুলে বলা। সুরিন তখন বলে যে এমন কিছু করলে ছেলেটি তার গোপন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবে কিংবা তাকে মেরে ফেলবে। এমন সময় সুরিনের কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে এবং সে তাকে বলে তার ঘরে কে আছে। এ কথা শুনে সুরিন ভয় পেয়ে যায় এবং তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং চলে যায় মিহুর কাছে এবং সুরিনের ব্যাপারে তাকে সবটা খুলে বলে। তবে মিহু এখানে জানায় যে প্রমাণ ছাড়া সে কিছুই করতে পারবে না, তাদের বরং পুলিশের কাছে যাওয়া উচিত। আর এরপর আমরা চেনকে দেখতে পাই, যে কিনা বেগজোর কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে চিনতে পেরেছে কিনা। বেগজো তাকে চিনতে পারে। চেন আগে একজন খ্রিস্টান ছিল এবং জিজু আইল্যান্ডেই থাকতো। এখন আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে প্রথমবারের মতো চেন জিজু আইল্যান্ডে এসেছিল। চেনের একজন সহকর্মী একদিন শেষ ডিমনে পরিণত হয় এবং চেনকে মারতে আসে। তখন বান তাকে বাঁচিয়েছিল এবং বলেছিল যে মানুষ কখনোই এই ডিমনকে মারতে পারবে না। বর্তমানে আমরা চেনকে দেখতে পাই, যে কিনা বেগজোকে বলে সে ভয় পাচ্ছে। বান হয়তো আবারও রক্ষাকর্তা অর্থাৎ মিহুকে মেরে ফেলবে, যেমনটি সে আগেও একবার করেছিল। তবে বেগজো বলে তার বানকে বিশ্বাস করা উচিত, কেননা একমাত্র সে আছে বিশ্বাসযোগ্য। চেন এই কথা মেনে নেয় এবং মিহুর বাড়িতে বানকে থাকার জায়গা দেখিয়ে দেয়। এখানে বান চেনকে চিনে ফেলেছিল, তাই সে চেনকে বলে যে সে তো চেনকে এখানে আবারও ফিরে আসতে বারণ করেছিল, তারপরও সে কেন আবারও ফিরে এসেছে। চেন এই কথার কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা তখন সুরিনকে দেখতে পাই, যে কিনা এসব থেকে বাঁচার জন্য নিজেকে শেষ করে দিতে চাইছিল, তবে সাহস করে উঠতে পারছিল না। হঠাৎই তার মনে পড়ে যায়
ইয়নজি তাকে বেঞ্জলের কথা বলেছিল, অর্থাৎ ওই আত্মার কথা, যার ব্যাপারে ইয়নজি বেকজোকে বলেছিল। তাই সে জঙ্গলের ভেতরেই একটি গাছের কাছে চলে যায় যেখানে বেঞ্জল থাকে। মোমবাতি জ্বালিয়ে সে বেঞ্জলের পুজো করতে শুরু করে এবং তার সাহায্য চাইতে থাকে। হঠাৎ করে মোমবাতিটি নিভে যায়। এই সময় বান এবং বেকজো নিজেদের জায়গায় বসে সবকিছু অনুভব করতে পারে। এরপর আমরা দেখতে পাই চ্যান মিহুর সাথে জনের পরিচয় করিয়ে দেয়। এই বলে যে জন তার ভাতিজা এবং তার নাম হলো জোহান। সে ইতালি থেকে চ্যানের সাথে থাকতে এসেছে। মিহু তাকে জিজ্ঞাসা করে যে জন তাকে চিনে কিনা। জন তখন বলে যে সে ইটালিতে থাকতে মিহুকে দেখেছিল, তাও আবার টিভিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে। এখানে তারা দুজন বসে অনেকক্ষণ গল্প করে এবং ড্রিঙ্কস করে। নেশা বেশি হয়ে যাওয়ায় মিহু পড়ে যাচ্ছিল। ঠিক তখনই বান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর খুবই যত্ন সহকারে বান তাকে ঘরে শুইয়ে দেয়। তখন জন বানকে উদ্দেশ্য করে বলে যে সে ভাবেইনি তাদের এত দ্রুত দেখা হবে। আর এরপর সে বানকে জিজ্ঞাসা করে যে তার বয়স কত। সে তাকে বলে সে তাকে কি বলে ডাকবে। বান তার এসব কথার কোনো জবাব দেয় না। তবে জনের এই কথা দ্বারা আমরা বুঝতে পারি যে বান অনেক বছর ধরে এই পৃথিবীতে বেঁচে আছে, অর্থাৎ তার বয়স অনেক বেশি। এখন পরদিন সকালে মিহু জনকে পাদ্রির পোশাকে দেখে বুঝতে পারে যে সে আসলে একজন পাদ্রি। আর এরপর সে স্কুলে যাওয়ার জন্য বানকে খুঁজতে থাকে। সে গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। তারা রওনা হওয়ার পর জন তার পাশে এসে বসে এবং সেও তাদের সাথে যেতে চায়। এখানে বান গাড়ি চালাতে পারতো না, তাই মিহু সবসময় গাড়ি চালাতো। এখন কিছু দূর যাওয়ার পরেই বান হঠাৎ করে গাড়িটি থামিয়ে দেয়। সে কিছু একটা অনুভব করে, তাই তো সে কিছু না বলেই জঙ্গলের ভেতরে চলে যায়। অনেকক্ষণ যাবৎ মিহু এবং জোহান তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে ফিরে আসে না। তখন জোহান গাড়ি চালিয়ে মিহুকে স্কুলে নিয়ে যায়। হঠাৎ করে গাড়ির সামনে ইয়নজি চলে আসে। সে খুব ভয় পেয়েছিল এবং বলছিল সুরিনের কিছু একটা হয়ে গিয়েছে। আর এরপর সে বেঞ্জলের কথা সবকিছু খুলে বলে এবং সুরিনের বাড়িতে নিয়ে যায়। তারা নক করলে সুরিনের মা দরজা খুলে ভেতরে নিয়ে যায়, যেখানে তারা দরজার বাইরে থেকে সুরিনের চিৎকার শুনতে পাচ্ছিল। তারা ঘরের ভেতরে গেলে জন বুঝে যায় যে সুরিন প্রসেস হয়ে গিয়েছে। সে তার এভারসিজম করার প্রস্তুতি নেয়। অন্যদিকে বান জঙ্গলের মধ্যে ওই বেঞ্জলের গাছটির সামনে গিয়ে দাঁড়ায়, যার সামনে বড় একটি গর্ত হয়েছিল এবং তার থেকে অনেক পোকামাকড় উঠে আসছিল। হঠাৎ করে সুরিনের রুম থেকে জন এবং মিহু একটি জঙ্গলের মধ্যে চলে আসে। আশেপাশে দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়, কেননা তারা তো একটু আগেও সুরিনের ঘরে ছিল। আর এ কারণে তারা বুঝে উঠতে পারছিল না যে এখন তারা কোথায় আছে। অন্যদিকে বান জঙ্গলে এসে দেখতে পায় কেউ একজন তাকে ডাকছে। সে পিছনে ফিরে কাউকেই দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পাই গুনতেন তাকে ডাকছিল। বান এখানে গুনতেনকে দেখতে পায় না, কারণ তাদের মাঝখানে একটি অদৃশ্য দেওয়াল ছিল। গুনতেন আবারও বানকে ডাক দেয়। এতে করে বান কনফিউজড হয়ে যায়। এদিকে জন এবং মিহু সুরিনের ঘর থেকে জঙ্গলে চলে এসেছিল। সেখানে গাছের মতো একটি মনস্টারের উপর তারা সুরিনকে দেখতে পায়, যে কিনা তাদের উপর আক্রমণ করে বসে। জন অনেক চেষ্টা করে সে মনস্টারের সাথে লড়াই করার, কিন্তু সে পেরে ওঠে না। এমন সময় সেখানে বানের ছুরিটি উড়ে আসে এবং মিহুকে বাঁচিয়ে নেয়। মিহু এখানে বানকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে বলে সুরিনকেও বাঁচিয়ে নেওয়ার জন্য, কিন্তু বান তাতে রাজি হয় না। সে শুধুমাত্র মিহুকে বাঁচানোর জন্য এখানে এসেছিল। সে বলে যে তাদের এগ্রিমেন্টে অন্য কাউকে বাঁচানোর কথা লেখা নেই। এরপরও মিহু বারবার তাকে অনুরোধ করতে থাকে। ওই সময় আমরা জনকে দেখতে পাই, যে কিনা তখন পর্যন্ত ওই গাছের সাথে ঝুলছিল। সে তাদেরকে বলে এত কথা না বলে তাকে অন্তত বাঁচাতে। এরপর তারা বানকে বাঁচিয়ে নেয় এবং দুজনে মিলে আবারও মনস্টারের সাথে লড়াই শুরু করে। মনস্টার তাদের দুজনকেই বেঁধে ফেলে এবং মিহুকেও তুলে নেয়। সুরিন মিহুকে জিজ্ঞাসা করে সে কেন তার কাজের মাঝখানে আসছে। ওই ছেলেটি তার সাথে খুবই বাজে ব্যবহার করেছে, আর এই কারণে সে বেঞ্জলের মাধ্যমে তার বদলা নিতে চায়। সুরিন মূলত নিজের শরীরের বিনিময়ে বেঞ্জলের সাহায্য নিয়েছিল, আর এই কারণে বেঞ্জল এখন তার শরীরের উপর ভর করেছিল। এখন সুরিনের মধ্যে থাকা মনস্টারটি মিহুকে মারতেই যাবে, তার আগেই বান নিজের ভেতরের ডিমনকে জাগিয়ে তোলে এবং মিহুকে বাঁচিয়ে নেয়। এরপর সে আবারও মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে এবং মিহু তখন চলে যায় সুরিনের কাছে। সে তাকে বোঝানোর চেষ্টা করে বেঞ্জল আসলে তাকে কোনো সাহায্য করবে না, বরং মিহু তাকে সাহায্য করবে। সুরিন মিহুকে বিশ্বাস করতে শুরু করে এবং বলে তাকে বাঁচিয়ে নিতে। আর এটা বুঝতে পেরে মনস্টারটি নিজের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। আর ঠিক তখন ওই মিহুর শরীর থেকে একটি ভয়ানক আলো বের হয় এবং সেটা বিস্ফোরিত হয়, যার শব্দ বেকজো, জোহান সহ সবাই শুনতে পায়। আর এরপর পরই মিহু অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে আসলে আমরা দেখতে পাই মনস্টারের কোনো চিহ্ন আশেপাশে নেই। তার একপাশে সুরিন পড়ে আছে এবং বান তাকে ধরে রেখেছে। বান একটি গর্ত তৈরি করে
সে গর্তের মাধ্যমে তাদেরকে সুরিনের ঘরে নিয়ে যায়, যেখানে মিহু আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। বান তাকে জানায় বেনজুল কখনো এত বেশি আক্রমণাত্মক হয় না। শেষ ডিমন এই বেনজুলকে মেরে ম্যানিপুলেট করেছিল, যাতে করে তার মাধ্যমে তারা মিহুকে মারতে পারে। এরপর সেখানে জন চলে আসলে মিহু তাকে জিজ্ঞাসা করে যে সে কে, তার আসল পরিচয় কি। উত্তরে তখন জন জানায় এখানে অদ্ভুত যে ঘটনাগুলো ঘটছে তা তদন্ত করতে এসেছে। এখন এরপর মিহু চলে যায় সুরিনকে দেখতে। সুরিনের কিছুই হয়নি, তবুও সুরিন কোমায় আছে। কোনো মতেই ঘুম ভাঙছে না তার, তাই ডাক্তাররা তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। মিহু চেনকে সুরিনের বয়ফ্রেন্ড সম্পর্কে সবকিছু খুঁজে বের করতে বলে। চেন তা চাচ্ছিল না, কারণ সে মিহুকে কোনো রকম ঝামেলায় ফেলতে চাইছিল না, কিন্তু মিহু তাকে জোর করতে থাকে। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই, যে কিনা পাদ্রির সাথে কথা বলছিল, যে তাকে কে এখানে পাঠিয়েছিল। সে ওই পাদ্রিকে বলে মিহু খুব দ্রুতই জেগে যাবে, আর তাকে তখন সে সবকিছু খুলে বলবে। জন এখানে বানের কথাও বলে যে তার মধ্যে ডিমনের শক্তি রয়েছে, তবে সে মিহুকে বিপদ থেকে বাঁচিয়ে আসছে। পাদ্রি বলে এই বাণী একসময় ওয়ানজুকে মেরেছিল, তাই জনের উচিত হবে মিহুকে বাঁচিয়ে রাখা এবং দ্রুত তাকে বাঁচিয়ে তোলা। আর এ কারণেই জন চলে যায় বানের সাথে কথা বলতে। সে বানকে জিজ্ঞাসা করে যে এতদিন পর নতুন করে মিহুর সাথে দেখা করে তার কেমন লাগছে। বান কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই জন জিজ্ঞাসা করে যে ওই মেয়ের সাথে দেখা করতে তার কেমন লাগছে, যাকে সে মেরেছিল। এমন কথা শুনে বান অনেক রেগে যায় এবং তাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চেন সুরিনের বয়ফ্রেন্ডের সম্পর্কে সবকিছু খোঁজ খবর বের করছিল। এই ছেলেটি আরও মেয়েদের সাথে এমনটি করেছে, কিন্তু তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি, কারণ তার পরিবার জিজু আইল্যান্ডের অনেক ক্ষমতাশীল একটি পরিবার ছিল। এছাড়া আরেকটি কারণ হলো সে যে অ্যাপ ব্যবহার করে এসব করে সেটি তার তথ্য কিছুতেই দিতে যাচ্ছে না। চেন এই অ্যাপ সম্পর্কে মিহুকে জানায়। তখন মিহু তার আন্টির মাধ্যমে ওই অ্যাপটি কিনে নেয়। বিনিময়ে আন্টিকে বলে সে দেহান হোটেলের সম্পর্কে কোনো রকম কথা বলবে না। সব প্রমাণ দেওয়ার পরে ওই ছেলেটি মাত্র 3 বছরের জেল হয়, যাতে মিহুর প্রচুর রাগ হয়। ছেলেটি তার উকিলকে নিয়ে সুরিনকে দেখতে যায় হসপিটালে। সেখানে ক্ষমা চাওয়ার মিথ্যা নাটক করে, আর এরপর মিহুর সামনে জোরে জোরে হাসতে থাকে। মিহু রাগের মাথায় তাকে ঘুষি মেরে ফেলে দেয়। এদিকে ইয়নজি মিহুর সাথে দেখা করতে আসে। সে সুরিনের শারীরিক অবস্থা এবং ছেলেটির জেল হওয়ার কথা বলে। মিহু বলে যে ওই ছেলেটির বেশি দিনের কারাদণ্ড না হলেও সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাকে শাস্তি দিবে। আর ঠিক এরকমই হয়। আমরা দেখতে পাই সুরিনের বয়ফ্রেন্ড সুরিনের গোপন ছবিগুলো আপলোড দেওয়ার চিন্তা করছিল। ঠিক তখনই সেখানে বেনজোল আসে এবং তাকে মেরে ফেলে। পরদিন বেগজো যায় মিহুর সাথে দেখা করতে। মিহু তাকে চিনতে না পারলে বেগজো বলে সে ইয়নজির দাদি। সে মিহুর সাথে দেখা করার পর বেগজো বানের সাথে আলাপ করে এবং তাকে বলে মিহুর সাথে দেখা করে তার খুব ভালো লেগেছে। দূর থেকে মিহু বান এবং বেগজোকে একসাথে দেখে ফেলে এবং চিন্তা করে যে এরাও একে অপরকে কিভাবে চেনে। মিহু বানকে ব্যাপারটা জিজ্ঞাসা করে। তখন বান তাকে জিজ্ঞাসা করে সে কি বেগজোকে চিনতে পেরেছে কিনা। এই কথার মানে মিহু বুঝতে পারছিল না। ঠিক তখনই তার কাছে খবর আসে সুরিনের বয়ফ্রেন্ড মারা গিয়েছে। সে বানকে জিজ্ঞাসা করে সে ছেলেটিকে মেরেছে কিনা। বান বলে সে কোনো মানুষকে মারে না। এরপর মিহু বানকে একটি মোবাইল গিফট করে, কেননা বান এতদিন পর্যন্ত কোনো মোবাইল ব্যবহার করত না। মিহু বিপদে পড়ার সাথে সাথেই কিভাবে সে যেন বুঝতে পারত এবং তার কাছে ছুটে আসতো। তবে যেহেতু মিহু এখন চাইছিল তার সাথে যোগাযোগ বজায় রাখতে, তাই সে নিজে থেকে বানকে এই মোবাইলটি গিফট করে। এদিকে যখন মিহু এবং বানের সম্পর্ক অনেক ভালো হচ্ছিল, অন্যদিকে তখন জন এবং বানের সম্পর্ক অনেক খারাপ দিকে যাচ্ছিল, কেননা জন বারবার ওয়ানজুর কথা বলে বানকে খেপিয়ে দিচ্ছিল। সে আসলে বানের সাথে মারামারি করতে এসেছিল, কেননা তার মনে হচ্ছিল যে বান হয়তোবা খুব শীঘ্রই মিহুর উপর আক্রমণ করবে, যেহেতু বানের মধ্যে শেষ ডিমনের কিছু অংশ আছে। আর এই কারণে তাদের দুজনের এখানেই লড়াই শুরু হয়ে যায়। জন ইচ্ছাকৃতভাবে বানকে একটি বিল্ডিংয়ে নিয়ে যায়, যেখানে সে অনেকগুলো ফাঁদ বিছিয়ে রেখেছিল। তাদের মধ্যে সে জাদুশক্তি দিয়ে বানকে আটকে ফেলে এবং তার ভেতরে ডিমনকে জাগিয়ে তোলে। ডিমন জাগার সাথে সাথে বান নিজেকে ছাড়িয়ে নেয় এবং জনের গলা চেপে ধরে। ঠিক তখনই মিহু বানের জন্য খাবার নিয়ে সেখানে চলে আসে। এসব দেখে তার হাত থেকে প্লেটটি পড়ে যায়। বান তখন মিহুকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মিহুর সবকিছু মনে পড়ে যায় যে সে নিজেই ওয়ানজু এবং তাকে বান একসময় মেরে ফেলেছিল। এখানে বানের নিজের কোনো রকম কন্ট্রোলই ছিল না। দেখে মনে হচ্ছিল যে বান মিহুর শরীরে তার ছুরিটি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আসলে বান মিহুকে বাঁচাতে গিয়ে নিজের হাতেই ওই ছুরিটি ঢুকিয়ে দিয়েছিল। আর এভাবেই তার ভেতরের ডিমনটি শান্ত হয়। এসব কিছু দেখে মিহু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বানও চুপচাপ সেখান থেকে চলে যায়। জন চেনকে সবকিছু খুলে বলে
তখন চ্যান বলে যে বান নিজের হাত বিসর্জন দিয়েও মিহুকে বাঁচিয়েছে, এর মানে সে নিশ্চয়ই মিহুকে বাঁচাতে পারবে। কিন্তু জন বলে বানই একজন শেষ ডিমন, তাই তাদের তার উপর বিশ্বাস করা উচিত নয়। আর এ কারণে জন ঠিক করে যে সে নিজেই মিহুকে বাঁচাবে। অন্যদিকে ওই সময় আমরা বানকে দেখতে পাই, যে কিনা কবরস্থানে বসেছিল। তখনও তার হাত কাঁপছিল। তার মনে পড়ে বেকজোর কথা, যে কোথাও বেশি ডিমন শক্তি দেখালে সে পাকাপাকিভাবেই ডিমন হয়ে যায়। এদিকে মিহুর বারবার মনে পড়ছিল যে কিভাবে বান তাকে মারতে এসেছিল। অন্যদিকে আমরা গুনতেনকে দেখতে পাই, যে কিনা একটি ডল হিউম্যানের মূর্তির সামনে দাঁড়িয়েছিল। সে মূর্তির কিছু রক্ত দিয়ে একটি রিচুয়াল শুরু করে। তখন ওই মূর্তিটি ফেটে কালো ধোঁয়া বের হতে শুরু করে। বান দূর থেকে সে কালো ধোঁয়া দেখে ফেলে। আর এরপর আমরা জঙ্গলে এক দম্পতিকে হাইকিং করতে দেখতে পাই। স্বামী স্ত্রীর কাছ থেকে একটু দূরে সরে গেলে সে দেখতে পায় একজন লোক আরেকজনকে মেরে তার অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিচ্ছে। মহিলাটি এতে ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কেউ একজন তাকে ধরে ফেলে। আর এরপর আমরা ধস্তাধস্তির শব্দ শুনতে পাই। এদিকে ওই সময় আমরা বেকজোকে দেখতে পাই, যে কিনা আরও কিছু মহিলার সাথে তার ঘরে বসেছিল। তখন টিভিতে দেখা যায় যে জিজু আইল্যান্ডে এক মহিলার লাশ পাওয়া গিয়েছে, যার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই। সেখানে থাকা মহিলারা বলতে থাকে যে এটি হয়তো ফক্স ডিমনের কাজ। ইয়ানজয় সেখানেই ছিল। সে জিজ্ঞাসা করে যে ফক্স ডিমন কি। উত্তরে একজন মহিলা জানায় এটি এমন এক ধরনের ডিমন যারা কিনা মানুষের লিভার খেয়ে বেঁচে থাকে। বহু বছর ধরে এই জঙ্গলে ফক্স ডিমন রয়েছে। একদিকে যখন ফক্স ডিমনের ভয়াবহতা বেড়ে চলছিল, ঠিক তখনই অন্যদিকে জন মিহুর রুমে গিয়ে দেখতে পায় যে সে তার রুমে নেই। মিহু আসলে বানের ফোন ট্র্যাক করে জঙ্গলে চলে গিয়েছিল তাকে খোঁজার জন্য। সে কবরস্থানে বানকে খুঁজে পায়। সে যখন কবরস্থানে প্রবেশ করে তখন তার মনে হয় যেন সে এক অদৃশ্য কোনো দেওয়াল ভেদ করে প্রবেশ করছে। এখানে বান তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে বলে। মিহু বলে সে তার ক্ষতটি ব্যান্ডেজ করেই চলে যাবে। তখন বান বলে যে সে গ্যারান্টি নিতে পারবে না যে সে আবারও তাকে মারবে কি মারবে না, তাই মিহুর উচিত তার কাছ থেকে দূরে থাকা। মিহু বলে সে গত রাতে মারার চেষ্টা করেছে, কিন্তু এর আগে অনেকবার সে তাকে বাঁচিয়েছে। তবে বান এখানে তার কথা শুনতে চায় না এবং তাকে বারবার এখান থেকে চলে যেতে বলে। তার এমন কথা শুনে মিহু রেগে যায় এবং বলে তাকে আর মিহুকে প্রোটেক্ট করতে হবে না। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। মিহু ফিরে আসলে জন যখন তাকে বলে যে সে যেখানেই যাবে এখন থেকে সে যেন জনকে সাথে করে নিয়ে যায়। এখন থেকে জনই তার বডিগার্ড। মিহুও এটা মেনে নেয়, কেননা এখন আর বান তাকে প্রোটেক্ট করছিল না। এখন জনের সাথে সে স্কুলে যায়, যেখানে সুরিনকে বেশ কিছু বাচ্চারা টিজ করছিল। সে সুরিনকে বোঝায় একটু সময় দিতে, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে আশ্চর্যের বিষয় হলো সুরিন তাকে চিনতেই পারে না। এই ঘটনার কোনো কিছুই তার মনে নেই, আর এই কারণে সে মিহুকে ভুলে গিয়েছিল। ইয়নজি তখন সেখানে আসে এবং তাকে সব খুলে বলে। তখন সে তাদের দুজনকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা বানকে দেখতে পাই, যে কিনা বেকজোর কাছে যায় এবং সে বানকে ব্যান্ডেজ করে দেয়। বান তাকে বলে মিহুকে সে প্রায় মেরেই ফেলেছিল, তাই সে এখন থেকে মিহুর থেকে দূরেই থাকবে এবং দূর থেকেই তার উপর নজর রাখবে, তার কাছে যাবে না। বেকজো এখানে তার মনের অবস্থা বুঝতে পারে, কিন্তু এই ক্ষেত্রেও তার কিছুই করার ছিল না। অন্যদিকে মিহু এবং জন বাড়ি ফিরে এলে জনের কাছে কেউ একজন ফোন করে। জন তাকে তার ভাই কানজান সম্পর্কে জিজ্ঞাসা করে। মিহু তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে জনের কোনো ভাই আছে কিনা। চ্যান বলে অনেক ছোটবেলায় তার ভাই জনের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর এরপর আমরা জনের ভাই কানজানকে দেখতে পাই। কানজান এক জায়গায় ক্লিনিকের কাজ করে। তার সহকর্মীরা তার সাথে খুবই দুর্ব্যবহার করছিল। তখনই সেখানে ফক্স ডিমন চলে আসে এবং কানজানের সহকর্মীদের মেরে ফেলে এবং লিভার বের করে নেয়। কিছুক্ষণের মধ্যে গুনতেন সেখানে চলে আসে এবং ওই মৃতদেরকে একে একে ছুরি মারতে থাকে। অন্যদিকে জন ভাইয়ের খবর না পেয়ে অস্থির হয়ে উঠেছিল। মিহু সেখানে আসে আর সেখানে তার সাথে বাইরে নিয়ে যায়। তারা দুজন চলে যায় ওই স্থানে যেখানে সুজিন এর বাগদানের প্রস্তুতি চলছিল। সুজিন এবং মিহু বেস্ট ফ্রেন্ড ছিল। তারা দুজনেই সেখানে বেশ মজা করে। আমরা বানকে দেখতে পাই যে কিনা দূর থেকে মিহুকে এক নজরে দেখে চলেছিল, যা দেখে আমরা বুঝতে পারি যে বান মিহুকে কতটা ভালোবাসে। মিহু এখানে জনকে সাহায্য করতে চাইছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা বেকজো, বান সবাইকে একসাথে দেখতে পাই, যারা কিনা ওই খুনের ব্যাপারে কথা বলছিল। বান যখন শুনে যে অঙ্গ প্রত্যঙ্গ বের করে সাথে সাথে মৃতদেহকে ছুরি দিয়ে কাটাও হয়েছে, সে বুঝে যায় যে এই কাজ আর কার নয়, বরং গুনতেনেরই। পরবর্তী দৃশ্যে জনকে আমরা একটি এতিমখানায় দেখতে পাই, যেখানে সে তার ভাইয়ের সাথে বড় হয়েছিল। ওই এতিমখানার লোকেরা জনকে একটি শিপইয়ার্ডের ঠিকানা দেয় এবং জানায় যে কানজান সেখানে কাজ করে।
তারা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন আমরা দেখতে পাই গুনতেন তাদের উপর নজর রেখেছিল। এদিকে জন মিহুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে তার ভাইকে খুঁজতে চলে যায়। ঠিক তখন ওই সুজিন মিহুকে কল করে এবং তাকে তাদের বিয়ে উপলক্ষে দেওয়া উপহারটির জন্য ধন্যবাদ জানায়। মিহু তাদের দুজনকে দেহান হোটেলের সবচেয়ে সুইটেবল রুমে হানিমুন করার সুযোগ দিয়েছিল। এখন সুজিনের হবু বরকে আমরা দেখতে পাই, যে কিনা মিহুর জন্য একটি কেক নিয়ে যাচ্ছিল। প্রথমতে তার গাড়িটি নষ্ট হয়ে যায়। সে গাড়ি থেকে নামতে কেউ একজন তার উপর আক্রমণ করে। অন্যদিকে জন শিপইয়ার্ডে গিয়ে তার ভাইকে খুঁজতে থাকে। এদিকে নিজের ছুরিটাকে কাঁপতে দেখে বান বুঝতে পারে যে নিশ্চয়ই খারাপ কিছু ঘটতে চলেছে। তাই সে ওই ছুরিটাকে ফলো করতে থাকে এবং পৌঁছে যায় মিহুর বাড়ির কাছে, যেখানে এসে গুনতেনকে দেখতে পায়, যে কিনা সুজিনের হবু বরকে মেরে ফেলেছিল। মিহু তখন সেখানে চলে আসে এবং এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। বান গুনতেনের পিছন পিছন যেতে থাকে এবং এক সময় তারাও মুখোমুখি হয়। অন্যদিকে জন তার ভাইকে খুঁজে পায়। এখন আমরা আবারও অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে জন এবং তার ভাই আসলে এতিমখানায় বড় হচ্ছিল। হঠাৎ এক পরিবার এসে তাদের দুই ভাইকে দত্তক নেয়। এই পরিবারটা অনেক ধনী ছিল এবং তাদের নিজেদের একটি সন্তান ছিল। এরপরও তারা ওই দুই ভাইকে দত্তক নেয়, কেননা তাদের সন্তান অনেক অসুস্থ ছিল। এখন পরিবারের কর্তা কাউকে কল করে বলে বাচ্চার ব্যবস্থা হয়ে গিয়েছে, যা শুনে আমরা বুঝতে পারি যে এখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে। এখন জন কাঞ্জানকে দেখে, যে কিনা প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল। ওই সময় ওরা দেখতে পায় ওই বাড়ির কর্তা অঙ্গ প্রতিস্থাপনের ব্যাপারে কথা বলছে। আর এরপর তার স্ত্রী যখন জনকে নিয়ে যেতে চায়, কাঞ্জান তখন প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে এবং নিজের ভাইকে কোনোভাবেই যেতে দিতে চায় না। মহিলাটি জনকে জোর করে সেখান থেকে নিয়ে যায় আর এরপর তার সাথে কিছু একটা করে তাকে মরুভূমির মতো একটি স্থানে ফেলে রেখে চলে যায়। জনকে দেখতে তার ভাইয়ের মতোই অসুস্থ মনে হচ্ছিল। তখন এক পাদ্রী জনকে খুঁজে পায় এবং নিজেই জনকে লালন পালন করতে শুরু করে। আর এই ঘটনার ফলে জন এবং তার ভাই কাঞ্জান দুজনই আলাদা হয়ে পড়ে। এখন দৃশ্য বর্তমানে চলে আসলে আমরা দেখতে পাই কাঞ্জান তার ভাইকে তার থাকার জায়গায় নিয়ে এসেছে। কাঞ্জানের এমন দরিদ্র অবস্থা দেখে জনের খুবই খারাপ লাগে। তার ভাইয়ের শরীরে আমরা সেলাইয়ের চিহ্ন দেখতে পাই, যার অর্থ হলো ছোটবেলাতেই ওই পরিবার তার কিডনি নিয়ে নিয়েছিল, যে কারণে সে এতটা অসুস্থ হয়ে পড়েছিল। তারা দুই ভাই এখানে প্রচণ্ড কাঁদতে থাকে। জন বলে তারা আর কখনোই আলাদা হবে না। অন্যদিকে সুজিন হসপিটালে যায় এবং মিহুকে কাঁদতে দেখে সবটা বুঝে যায়। হবু হাজবেন্ডকে হারিয়ে সুজিন একবারে ভেঙে পড়ে। এদিকে গুনতেন এবং বানকে আমরা মুখোমুখি দেখতে পাই। এখানে গুনতেনের ছুরিটাও বানের ছুরির মতোই কাজ-ছিল। বান ছুরিটি ওঠায় গুনতেনকে মারতে। গুনতেন বলে সে কিছুদিন আগেই জেগেছে এবং তখন থেকেই সে বানের থেকে লুকিয়ে আছে। সে বানের সাথে লড়াই করতে চায় না, কারণ তারা দুজন ভাই। ওয়ানজো তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে এবং তাদেরকে ব্যবহার করেছে। গুনতেন এখানে বানকে জিজ্ঞাসা করে যে বান এবার ওয়ানজোকে কখন মারবে, যা শুনে বান অবাক হয়ে যায়। সে গুনতেনকে তার সাথে লড়াই করতে বলে। গুনতেন বানকে বলে সে কেন বোকার মতো ওয়ানজোকে বাঁচিয়ে আসছে। গুনতেনের এমন কথা শুনে আমরা বুঝতে পারি যে গুনতেন মূলত ওয়ানজোর শত্রু ছিল, সে মিহুকে মারতে চায়। অন্যদিকে আমরা জন এবং কাঞ্জানকে দেখতে পাই, যারা কিনা মিহুর বাড়িতে যায় এবং জনকে বলে আজ রাতের জন্য তাদেরকে সেখানে থাকতে দিতে। পরদিন তারা দুজন বাড়ি দেখা শুরু করবে। মিহু বাড়িতে আসে এবং জনকে তার ভাইয়ের সাথে এত খুশি দেখে সুজিনের হবু হাজব্যান্ডের মৃত্যুর কথা বলে না। জন তার ভাইয়ের সাথে খুবই খুশি ছিল। সে যখন কাপড় পাল্টাচ্ছিল তখন তার পেটেও আমরা একই সেলাই চিহ্ন দেখতে পাই। এর অর্থ হলো তার কিডনিও বের করে নেওয়া হয়েছিল। এখন জন ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর কাঞ্জান জেগে ওঠে এবং তার চেহারা পরিবর্তিত হয়ে যায়। আমরা দেখতে পাই যে কাঞ্জান নিজেও একজন শেষ ডেমন ছিল। তাকে গুনতেন বলে দিয়েছিল যে সে যদি নিজের ব্যথা কমাতে চায় তাহলে তাকে ওয়ানজোর সবকিছু কেড়ে নিতে হবে। অর্থাৎ গুনতেনই তাকে পাঠিয়েছিল মিহুর উপর আক্রমণ করার জন্য। গুনতেনের কথা মতো সে যায় মিহুর উপর আক্রমণ করতে, কিন্তু সে আঘাত করতে পারে না, কারণ বান তার চারপাশে একটি সুরক্ষা দেওয়াল তৈরি করে রেখেছিল। কিছুক্ষণের মধ্যে বান সেখানে চলে আসে এবং কাঞ্জানকে মারতে থাকে। শব্দ শুনে সেখানে জনও চলে আসে এবং নিজের ভাইকে এমন অবস্থায় দেখে সেও নিজেও ঘাবড়ে যায়। এরপর সে বানকে থামানোর চেষ্টা করে। সুযোগ বুঝে কাঞ্জান সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে সেখানে গুনতেন চলে আসে এবং বানের উপর আক্রমণ করে। তখন সেখানে প্রচণ্ড বড় এক বিস্ফোরণের সৃষ্টি হয়। গুনতেন আসলে কাঞ্জানকে সৃষ্টিমান বানিয়েছিল যাতে করে সে মিহুকে মারতে পারে। গুনতেন বানকে বলে যে সে একটি নারীর জন্য কেন দুর্বল হয়ে যাচ্ছে। বান বলে পরের বার যখন তাদের দেখা হবে তখন সে গুনতেনকে মেরে ফেলবে, আর তা না হলে সে যে কোনোভাবে গুনতেনকে নিজের পক্ষে নিয়ে আসবে। অন্যদিকে মিহু ওয়াশরুম থেকে বের হয়ে সবকিছু এলোমেলো দেখতে পায়।
এবং এমনটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে জনকে জিজ্ঞাসা করে, কিন্তু জন তার কথার জবাব না দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বানকে আমরা দেখতে পাই, যে কিনা খুবই আহত অবস্থায় কবরস্থানে গিয়ে পৌঁছায়। তার অবস্থা খুবই খারাপ ছিল, যে ব্যাপারে মিহু কিছুই জানতো না। সে তো যায় সুজিনের স্বামীর শেষ কৃত্যের কাজে। সেখানে সুজিনকে কাঁদতে দেখে মন খারাপ করে সে সেখান থেকে চলে আসে এবং কবরস্থানে গিয়ে বানকে খুঁজতে থাকে। সে আহত বানকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। বান তখন তাকে জানায় সে আগের জন্মে ওয়ানজু নামের এক রক্ষাকর্তা ছিল। মিহুকে এখন পুরোপুরি জাগতে হবে এবং গত জন্মে রেখে যাওয়া কাজ শেষ করতে হবে, তা না হলে তারা এই লড়াইয়ে হেরে যাবে। মিহু বলে সে তাহলে এসবের মধ্যে কি করে এলো। বান মনে মনে তখন বলে সে তাকে ইচ্ছে করে মারেনি, তার জন্য সে এখনও এই কষ্টের জীবনযাপন করছে। সে মুখে বলে যে সে একটি ওয়াদা পূরণ করার জন্য অপেক্ষা করছে। মিহু বলে এটাই যেহেতু তার ভাগ্যে আছে, তাই সে তার কাজ শেষ করবে। তবে এই লড়াইয়ে বান যেন তার সাথে থাকে। বান নিজেও একজন শেষ ডিমন হোক বা যাই হোক, এতে মিহুর কিছু যায় আসে না। ঠিক এই সময় বান আবারও রক্তবমি করতে শুরু করে এবং মিহুকে সেখান থেকে চলে যেতে বলে। তবে মিহু কোনো মতেই বানকে এইভাবে রেখে আসতে পারছিল না। তাই মিহু সে তার চিফকে কল করে বানের কথা জিজ্ঞাসা করে। চিফ তাকে বেগজোর কাছে যেতে বলে। মিহু বেগজোর কাছে যায় এবং জিজ্ঞাসা করে ওয়ানজুকে। বেগজো বলে ওয়ানজু এমন একজন যে কিনা সব কিছু ঠিক করতে পারে। অনেক আগে থেকেই দামরাই শেষ ডিমনের একটি জাদুর পাথর দিয়ে আটকে রাখা হতো, আর ওই পাথরটি ভেঙে যাওয়ায় দামরাই এখন এত বেশি বেড়ে গিয়েছে, ওয়ানজু একমাত্র ওই পাথরটিকে ঠিক করতে পারে। ওয়ানজু বানকেও ঠিক করতে পারে, যার শক্তি আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এসব কথা শুনে মিহু অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে তার ভেতরের ওয়ানজুকে কিভাবে জাগাবে। বেগজো বলে যে সেটা মিহুকে নিজেই খুঁজে বের করতে হবে। এই বলে বেগজো ইয়ঞ্জুর সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই, যে কিনা কোনো মতে কাঞ্জানকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞাসা করে যে এই সকল খুন কি এখন ঠিক করে আসছে। কাঞ্জান তার ভাইকে বলে যে তাকে মেরে ফেলতে, তাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। কিন্তু জন বলে যে অন্য কোনোভাবে কাঞ্জানকে সে সাহায্য করবে। সে কাঞ্জানের এক্সোসিজম করতে চায়, যাতে করে সে কাঞ্জানকে এই ডিমনের হাত থেকে রক্ষা করতে পারে। এক্সোসিজম শুরু হওয়ার সাথে সাথে কাঞ্জানের ভেতরে ডিমন বের হয়ে আসে এবং কাঞ্জান ব্যথায় ছটফট করতে থাকে। সে জনকেও অনুরোধ করে তাকে এত কষ্ট না দিয়ে মেরে ফেলতে, কিন্তু জন তার কোনো কথাই শোনে না। আর এরপর জন যায় বানকে খুঁজতে। তবে বান এখানে উল্টো তার উপরেই আক্রমণ করে বসে। জন বানের কাছে তার ভাইকে বাঁচাতে সাহায্য চায় এবং বলে তার ভাই ভালো না হলে সে নিজেই তাকে মেরে ফেলবে। আর এরপর জন চলে যায় মিহুর কাছে এবং মিহুকেও বলে তার ভাইকে বাঁচাতে। জন বলে সে 10 বছর পর তার ভাইকে খুঁজে পেয়েছে, এখন সে কিছুতেই তার ভাইকে হারাতে চায় না। মিহু যেভাবে সুরিনকে বাঁচিয়েছিল সেভাবেই যেন সে তার ভাইকে বাঁচিয়ে নেয়। মিহু অন্তত একবার সে চেষ্টা করতে চাইছিল। তাই তো জন মিহুকে নিয়ে তার ভাইয়ের কাছে যায়। মিহুকে দেখতে কাঞ্জানের ভেতরের ডেমনটি জেগে ওঠে। সে মিহুকে মারতে আসে, তবে জন তাকে থামিয়ে দেয়। তখন জন কিছুটা আহত হয়ে পড়ে। কাঞ্জান যখন আবারও মিহুকে মারতে আসে, বান সেখানে চলে আসে এবং কাঞ্জানের সাথে লড়াই শুরু করে দেয়। কিন্তু বান যেহেতু দুর্বল ছিল, তাই সে বেশিক্ষণ লড়াই করতে পারে না। এক পর্যায়ে সে হেরে যায়। তখন জন এসে কাঞ্জানের শরীরে তার খঞ্জরটি ঢুকিয়ে দেয়। এতে করে তার ডিমনটি শান্ত হয় এবং কাঞ্জান কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছ থেকে বিদায় নেয়। বান ও এখানে তার ছুরিটি দিয়ে কাঞ্জানকে মেরে ফেলে, আর এরপর কাঞ্জান পাথরে পরিণত হয়। সে পাথরটি ধরে জন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এই ইমোশনাল দৃশ্যের মধ্য দিয়ে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তবে এই সিরিজটির একটি এন্ড ক্রেডিট সিন আছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আমরা গুনতেনকে দেখতে পাই, যে কিনা একটি স্থানে যাচ্ছিল যেখানে অনেক লোক ছিল। সেখানে রাখা একটি সিংহাসনে গিয়ে সে বসে পড়ে এবং সবাই মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানায়। দেখে মনে হচ্ছিল সে যেন সেখানকার রাজা। আর এখানে আমরা ইয়নজিকেও দেখতে পাই, যে কিনা গুনতেনকে আঙ্কেল বলে ডাকছিল। আর এখানে আইল্যান্ড সিরিজটির প্রথম সিজন একবারেই শেষ হয়ে যায়। সিজন 2 নিয়ে খুব শীঘ্রই চলে আসব, কেননা এখনও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি আছে। তাই তো সিজন 2 এর এক্সপ্লেনেশন নিয়ে আসব। আপাতত সিজন 1 আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে সিজন 2-তে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।